উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই ক্লাসে উপস্থাপন করছি আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, এই কঠিন অবস্থায় করোনা ভাইরাস হতে সচেতনতায় আমাদের যা যা করণীয় তার মধ্যে অন্যতম একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই তোমরা নিয়মিত হাত ধৌতকরণ করবে এবং সাবান দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত এই কাজটি চালিয়ে যাবে। ঘর হতে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আমরা আমাদের পাঠে ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, কোনো কারখানায় পণ্য উৎপাদনে কাঁচামাল সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য কাঁচামাল গুদামজাতকরণ করা হয়। আবার কোনো পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানও তার পণ্য শোরুমে না রেখে গুদামে সংরক্ষণ করেন। কারণ শোরুমে পর্যাপ্ত জায়গা সংকুলানে অত্যধিক ব্যয় বহন করতে হয়। তোমরা জানো, শোরুমগুলো যে যে জায়গায় থাকে, যে যে স্থানে থাকে, সেখানের ভাড়া অনেক বেশি গুনতে হয়। আর গুদামের পণ্য বা শোরুমে কারখানা সরবরাহ, কারখানা হতে ফেরত কাঁচামাল গুদামে গ্রহণ, কাঁচামাল ক্রয় ইত্যাদি হিসাব রক্ষণ সংক্রান্ত নিয়মাবলী নিয়েই আমাদের আজকের আলোচ্য। আশা করি তোমরা আমাদের আলোচ্য সূচি বুঝতে পারছো। বলতেই পারো বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের আজকের পাঠ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, স্টোর লেজার। এটা তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের 8ম অধ্যায়। বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজকের আমার তৃতীয় আলোচনা তোমাদের মধ্যে। আশা করি তোমরা সঙ্গেই থাকবে, মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি অর্জন করব বলে আশা করি। আগে আসা আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবো, অর্থাৎ ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবো। পরে আসা আগে যায় পদ্ধতি অর্থাৎ লিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবো এবং ভার প্রদত্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথডে আমরা মাল খতিয়ান প্রস্তুত করতে পারবো। 3টা পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারা, আশা করি এইটুকু যদি আমরা অর্জন করতে পারি, আমরা আমাদের আজকের এই ক্লাসটিকে সফল ক্লাস বলবো। আর এই ক্লাসের বিনিময়ে তোমরা অবশ্যই ভালো কিছু অর্জন করবে এবং এটা তোমাদের পরবর্তী মূল্যায়নে কাজে আসবে। তোমরা জানো, বর্তমান পরিস্থিতিতে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো সবগুলোই বিবেচনায় আসবে তোমাদের মূল্যায়ন নির্ধারণে। এটাই আমরা এখনো পর্যন্ত আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপক একটু দেখে নেই। আনোয়ার লিমিটেড 2021 সালে জুলাই মাসে ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্যাবলী আমাদের সামনে উপস্থাপন করেছে। জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বা উদ্বৃত্ত ছিল 150 একক। একক প্রতি দর ছিল 19 টাকা করে। জুলাই মাসের 4 তারিখে কাঁচামাল বা পণ্য ক্রয় করা হয়েছে 200 একক। একক প্রতি দর 22 টাকা করে। 7 জুলাই
ইস্যু করা হয়েছে 320 একক। 14 জুলাই আবারও ক্রয় করা হয়েছে 140 একক, একক প্রতি দর পড়েছে 21 টাকা। 27 জুলাই দ্বিতীয়বার ইস্যু করা হয়েছে 150 একক এবং 30 জুলাই তারিখে দেখা গেছে ব্যালেন্স রয়েছে 15 একক, অর্থাৎ গুদামে পণ্য রয়েছে 15 একক। এই যে একটি উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমাদের করণীয়গুলো করতে হবে। আমরা দেখে নেই আমাদের করণীয়গুলো কি। ক, ঘাটতির এককের পরিমাণ নির্ণয় কর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকে দেখেছো যে এই মাস শেষে অর্থাৎ জুলাই মাস শেষে ঘাটতির পরিমাণ উল্লেখ নেই। উল্লেখ রয়েছে জুলাই মাস শেষে কত একক পণ্য গুদামে রয়েছে। আর যেহেতু ঘাটতির বিষয় উল্লেখ নেই, গুদামে কত একক পণ্য রয়েছে সেটুকু শুধু উল্লেখ রয়েছে, তাই আমাদেরকে ঘাটতির পরিমাণ নির্ণয় করতে হবে। আর এই ঘাটতির পরিমাণ নির্ণয় আমাদেরকে চিন্তা করতে হবে যে একক কত থাকার কথা এবং কত একক আমাদের গুদামে রয়েছে। এই দুইটার পার্থক্যই হবে ঘাটতির পরিমাণ। খ, ফিফু পদ্ধতিতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, অর্থাৎ আগে আসে আগে যায় পদ্ধতিতে স্টোর লেজার বা মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। খ, ফিফু পদ্ধতিতে। গ, ভারযুক্ত গড় পদ্ধতিতে। এবং ঘ, লাস্ট ইন ফার্স্ট আউট লিফু বা লাইফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে, অর্থাৎ পরে আসে আগে যায়। তোমাদেরকে আগেই বলা হয়েছে আসলে আগে আসে আগে যায়, ভারযুক্ত গড় পদ্ধতি, পরে আসে আগে যায়, যে পদ্ধতি হোক সেই ক্ষেত্রে আসলে দরটাকেই ভিত্তি হিসেবে ধরা হয়েছে। যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন দরে পণ্য ক্রয় করি, তাই দর কোন দরের পণ্য আমরা কারখানায় বা শোরুমে ইস্যু করেছি সেই দরটাকে বিবেচনায় নিতেই এত সব পদ্ধতি। প্রধানত তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3টা পদ্ধতি অবলম্বন করা হয় ও 3টা পদ্ধতির উপরই আলোচনা করা হয়। একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা হলো ভারযুক্ত গড় পদ্ধতিতে বা ওয়েটেড এভারেজ মেথড, আর একটা হলো লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমাদের ঘাটতির পরিমাণের এককটা নির্ণয় করতে হবে। যেহেতু আমরা আর বসে থেকে লাভ নেই, আমরা আমাদের ঘাটতির পরিমাণ নির্ণয়ে যাই। ক এর সমাধান, ঘাটতির পরিমাণ এককে নির্ণয় করো। আমরা জানি একটি গুদামের হিসাব সংরক্ষণ করতে গেলে যদি মাসের হিসাব সংরক্ষণ করি, মাসের শুরুতে কি পরিমাণ কত একক পণ্য গুদামে রয়েছে সেটা আমাদের জানা দরকার। আমাদের উদ্দীপকে উল্লেখ আছে 150 একক শুরুতেই ছিল, ক্রয় করা হয়েছে 2 বার, প্রথমে 200 একক, আবার ক্রয় করা হয়েছে 140 একক। তাহলে 150 একক, 200 একক এবং 140 একক যোগ করলে হবে 490 একক। আর ইস্যু করা হয়েছে 2 বার, একবার 320 একক আর একবার 150 একক। তাহলে মোট ইস্যুর পরিমাণ দাঁড়ালো 470 একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারি যে 490 একক ক্রয় করা হয়েছে, ক্রয় এবং উদ্বৃত্তের পরিমাণ মিলে হয়েছে 490 একক। তা থেকে 470 একক যদি আমরা ইস্যু করে থাকি তাহলে আমাদের গুদামে থাকার কথা 20 একক, কিন্তু আমরা যে তথ্য পেয়েছি মাস শেষে গুদামে রয়েছে 15 একক, যার ফলে আমাদের ঘাটতি হলো 20 থেকে 15 একক বাদ দিলে 5 একক। অর্থাৎ যে পরিমাণ পণ্য থাকার কথা, যে পরিমাণ একক পণ্য থাকার কথা 20 একক, তা থেকে 5 একক কম রয়েছে, অর্থাৎ যে পরিমাণ রয়েছে সেটা বাদ দিলে আমাদের বের হয়ে যাবে আমাদের ঘাটতির পরিমাণ 5 একক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘাটতির পরিমাণ নির্ণয়ে আর কোনো ধরনের সমস্যায় পড়বে না। আমি আবারও বলে নিচ্ছি, আমাদেরকে যখন বলা হবে ঘাটতির একক নির্ণয় করো, তখন আমরা দেখব শুরুতেই উদ্বৃত্ত বা ব্যালেন্স কত একক রয়েছে, তারপরে উক্ত নির্দিষ্ট সময়ে আমরা কত একক ক্রয় করেছি সবগুলো যোগ করার পরে যে পরিমাণ এককগুলো আমরা ইস্যু করেছি সেগুলোর যোগফল উদ্বৃত্ত এবং ক্রয়ের যোগফল থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমার
সমাপনী উদ্বৃত্ত থাকার কথা। যদি সত্যি সমাপনী উদ্বৃত্ত সেটাই থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি সমাপনী উদ্বৃত্ত 20 এককই থাকতো তাহলে আমাদের ঘাটতির পরিমাণ হতো 0। কিন্তু যেহেতু আমরা দেখেছি উদ্দীপকে উল্লেখ রয়েছে সমাপনী উদ্বৃত্তের পরিমাণ 15 একক, সুতরাং আমরা বুঝতেই পারি 20 একক উদ্বৃত্ত থাকার কথা, রয়েছে 15 একক, সুতরাং ঘাটতির পরিমাণ 5 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক এর সমাধান সম্পন্ন করলাম। ক এর সমাধানের পর আমরা খ এর সমাধান করতে যাব। আমরা দেখে নেই খ এর সমাধানে আমাদের কাছে কি করতে চাওয়া হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাছে খ এর সমাধানে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে, অর্থাৎ আগে আসে আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চোখের সামনে পুরো চার্টটা আমি উপস্থাপন করেছি যে এই মাল খতিয়ানটা কিভাবে প্রস্তুত করা হয়েছে। এই চার্টটা দেখে তোমরা খেয়াল করো, আমি প্রতিটি লাইন বলছি। প্রথমেই এই যে মাল খতিয়ানটা, এই মাল খতিয়ান প্রস্তুতের তারিখ, বিবরণ, তারপরে ক্রয় একটা ঘর রয়েছে, সেই ঘরটাকে আমরা অনেক সময় গ্রহণ হিসাবে উল্লেখ করি। তারপরে ইস্যুর একটা ঘর রয়েছে এবং ব্যালেন্সের একটা ঘর রয়েছে, সবশেষে মন্তব্যের একটি ঘর রয়েছে। ক্রয়ের ঘরে 3টা আইটেম রয়েছে, একক, দর, টাকা। ইস্যুর ঘরেও 3টে আইটেম রয়েছে, একক, দর, টাকা। আবার ব্যালেন্স বা উদ্বৃত্তের ঘরেও 3টি আইটেম রয়েছে, একক, দর, টাকা। তোমরা জানো একককে দর দ্বারা গুণ করে মোট টাকার পরিমাণ নির্ণয় করা হয়। যেহেতু জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স ছিল 150 একক, তাহলে আমরা লিখব 2021 জুলাই 1 জের বা ব্যালেন্স 150 একক 19 টাকা করে 2850 টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে উদ্বৃত্তের আইটেমটি আমরা সেটা কি সুন্দরভাবে হিসাবভুক্ত করলাম যে যেহেতু এটা ব্যালেন্স, আমরা সরাসরি ব্যালেন্সের ঘরেই নিয়ে গেলাম এবং ব্যালেন্সের ঘরে একের ঘরে এককটাও লিখলাম, দরের ঘরে দর লিখলাম 19 টাকা করে এবং 150কে 19 টাকা দ্বারা গুণ করে 2850 টাকা টাকার ঘরে লিখলাম। তারপরে আসি জুলাই মাসের 4 তারিখে ক্রয় করা হয়েছে 200 একক, আমরা ক্রয়ের এককের ঘরে 200 একক লিখলাম, দরের ঘরে 22 টাকা করে ক্রয় করা হয়েছে এবং এই 200 একককে 22 দ্বারা গুণ করে টাকার ঘরে লিখলাম 4400 টাকা। এখন তোমরাই বলো যে আমাদের গুদামে কয় দরের মাল রয়েছে। অবশ্যই তোমরা বলবে আগের মাল রয়েছে 150 একক 19 টাকা করে 2850 টাকা, আর আজ ক্রয় করা হয়েছে অর্থাৎ 4 জুলাই তারিখে ক্রয় করা হয়েছে 200 একক 22 টাকা করে 4400 টাকা। তাহলে আমাদের গোদামে এখন 2 দরের মাল রয়েছে। আমরা ফিফু পদ্ধতিতে সমস্যাটি সমাধান করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 জুলাই তারিখে আমাদেরকে বলা হয়েছে 320 একক ইস্যু করা হয়েছে। যেহেতু ফিফু পদ্ধতি, আমরা আগের দরে আগে মাল ছাড়বো, সুতরাং আগের মাল রয়েছে দেখো তোমরা উদ্বৃত্তের ঘরে 150 একক 19 টাকা করে 2850 টাকা। তাহলে 320 একক দিতে গিয়ে আমরা শুরুতেই দিব 150 একক 19 টাকা করে, ইস্যুর ঘরে লিখবো 2850 টাকা। 320 হতে আরো বাকি লাগে 170 একক, আমরা এই 170 একক এই 200 একক থেকে দিব 22 টাকা দরে 170 একক 3740 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি এখানে 320 একক ইস্যু করে দিই, তাহলে এই 150 একক চলে গেল 19 টাকা দরের, আর যে 200 একক ছিল 22 টাকা দরের তা থেকে চলে গেল 170 একক। তাতে আমাদের ব্যালেন্স রইল শুধুমাত্র 30 একক 22 টাকা দরে 660 টাকা। এবার জুলাই 14 তারিখে ক্রয় করা হয়েছে 140 একক 21 টাকা করে 2940 টাকা। আবার আমাদের গুদামে 2 দরের মাল হয়ে গেল 30 একক 22 টাকা দরে 660 টাকা এবং 140 একক 21 টাকা দরে 2940 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুলাই 27 তারিখে দেখা গেছে আবার ইস্যু করা হয়েছে 150 একক। তাহলে তোমরা বলতেই পারো যেহেতু
30 একক রয়ে গেছে 22 টাকা দরে, সেটাই আগে ইস্যু করতে হবে। আমরা 30 একক 22 টাকা দরে 660 টাকা দিলাম। আর 150 একক হইতে আরো লাগে 120 একক, আমরা 120 একক দেব এই 140 একক থেকে 21 টাকা করে 2520 টাকা। তাতে আমাদের এই 22 টাকা দরে 30 একক চলে গেল এবং 140 একক থেকে 120 একক গেলে রয়ে গেল আমাদের উদ্বৃত্ত বা ব্যালেন্স গুদামে রয়ে গেল 20 একক 21 টাকা ধরে 420 টাকা। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো যে জুলাইয়ের 30 তারিখে উল্লেখ রয়েছে যে উদ্বৃত্ত রয়েছে 15 একক, কিন্তু আমাদের এই 27শে জুলাই পর্যন্ত যে রেকর্ড আমরা দেখলাম, আমাদের উদ্বৃত্ত থাকার কথা 20 একক 21 টাকা দরের, কিন্তু উদ্বৃত্ত রয়েছে 15 একক। তাতে বিষয়টা স্পষ্ট যে 5 একক ঘাটতি আছে। আমরা এটা ক এর সমাধানেও বের করেছি। সুতরাং ঘাটতি 5 একক 21 টাকা করে 105 টাকা বাদ দিয়ে আমাদের ব্যালেন্স থাকবে 15 একক 21 টাকা করে 315 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই যে ফিফু পদ্ধতি, সেই ফিফু পদ্ধতিতে তোমাদের মাল খতিয়ান বা স্টোর লেজার প্রস্তুত করতে তোমরা সক্ষম হবে, এবং এই আশা রেখে আমি আমার পরবর্তী সমাধানে অগ্রসর হচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্ষয়ের সমাধানের পরে গয়ের সমাধানে আমাদেরকে করতে বলা হয়েছে স্টোর লেজারি করতে বলা হয়েছে, যেটা হবে ওয়েটেড এভারেজ মেথড, যেটাকে আমরা বাংলায় বলি ভার প্রদত্ত গড় পদ্ধতি। আমাদের উদ্বৃত্ত যা ছিল তাই আছে। আমরা লিখব জুলাইয়ের 1 তারিখে 150 একক 19 টাকা করে 2850 টাকা, কিন্তু 4 তারিখে যে ক্রয়ের পরিমাণটা রয়েছে 200 একক 22 টাকা করে 4400 টাকা। আমরা কি করেছিলাম, আগে ফিফু পদ্ধতিতে এই আগে 150 একক 19 টাকা করে 2850 টাকা লিখেছিলাম উপরে, এবং পরবর্তীতে 200 একক 22 টাকা করে 4400 টাকা লিখেছিলাম। কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা টোটাল যে টাকা জুলাইয়ের 1 তারিখে 2850 টাকা এবং জুলাইয়ের 4 তারিখে 4400 টাকা, টোটাল যোগফলটা আমরা লিখে ফেলবো ব্যালেন্সের টাকার গড়ে 7250 টাকা। আর জুলাইয়ের 1 তারিখে উদ্বৃত্ত ছিল 150 একক এবং 4 তারিখে ক্রয় করা হয়েছে 200 একক, টোটাল এককের পরিমাণ 350 একক আমরা এককের ঘরে লিখে ফেলবো। এবার 7250 টাকার টোটাল টাকার পরিমাণকে 350 টোটাল এককের পরিমাণ দ্বারা ভাগ করে আমরা দর লিখব 20 টাকা 71 পয়সা, 20.71 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি বলছি, আমরা যেহেতু ফিফু পদ্ধতি লিফু পদ্ধতি যাই করি, সেগুলোতে প্রতিটি এককের দর অনুযায়ী উপরে নিচে লিখি, সেটাই আমাদের অভ্যস্ত আমরা। আর ভারযুক্ত গড় পদ্ধতি বা ভার প্রদত্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথডে আমাদেরকে মনে রাখতে হবে আগের যে পরিমাণ টাকার পণ্য ক্রয় করা হয়েছে বা কাঁচামাল ক্রয় করা হয়েছে সেটার সাথে নতুন ক্রয়কৃত পণ্যের টাকার পরিমাণ যোগ হয়ে ব্যালেন্সে টাকার ঘরে যাবে, এবং পূর্বের এককের সাথে ক্রয়কৃত একক যোগ হয়ে ব্যালেন্সের এককের ঘরে যাবে। তারপরে ব্যালেন্সের টাকার পরিমাণকে এককের পরিমাণ দ্বারা ভাগ করে দর নির্ণয় করতে হবে। আমরা তাই করলাম, 7250-কে 350 দ্বারা ভাগ করে বের করলাম 20 টাকা 71 পয়সা দর। আর এই দরেই পরবর্তী ইস্যুটা করতে হবে। সেই ক্ষেত্রে কোন মাল আগে আসলো, কোন দরে আগে আসলো, কোন দরে পরে এগুলো সেগুলো বিবেচ্য বিষয় নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 জুলাই তারিখে আমাদেরকে 320 একক ইস্যু করতে বলছে। আমরা 320 একক 20 টাকা 71 পয়সা দরে যে দরে ব্যালেন্সের ঘরে লিখেছিলাম সেই দরে ইস্যু করলাম 6627 টাকা। সুতরাং 350 একক থেকে 320 একক বাদ দিয়ে ব্যালেন্সের ঘরে লিখবো 30 একক, দর আগে যা ছিল তাই থাকবে 20 টাকা 71 পয়সা, আর 30 এককের দাম হলো এই 7250 টাকা থেকে 6627 টাকা বাদ দিয়ে 623 টাকা। এক্ষেত্রে প্রিয় বন্ধুরা,
অনেক সময় দশমিকের পরে আমরা কয়েকটা ঘর বাদ দিয়ে দিই, এত দীর্ঘ অনেকগুলো ঘর আসে, যার ফলে এতগুলো ঘর আমাদের নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমরা খেয়াল করবে, আমরা সাধারণত 4টা ঘর পর্যন্ত রাখি দশমিকের পরে। যদি 4টা ঘর রাখি, তাহলে পঞ্চম ঘরের সংখ্যাটি যদি 5 বা তার বড় হয়, তাহলে চতুর্থ ঘরের সংখ্যাটিকে আমরা 1 বাড়িয়ে দিয়ে পঞ্চম ঘর থেকে বাদ দিয়ে দিব। আর যদি পঞ্চম ঘরের সংখ্যাটি 4 বা তার চাইতে ছোট হয়, সেক্ষেত্রে আমরা চতুর্থ ঘর পর্যন্ত রেখে পঞ্চম ঘরের টাকাটা এমনি, অর্থাৎ দশমিকের পরের পঞ্চম ঘরের অংশটুকু থেকে বাকিটুকু এমনিতেই বাদ দিয়ে দিব। যার ফলে পরবর্তীতে যখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে 20 টাকা 71 পয়সাকে 30 দ্বারা গুণ করলে 623 টাকা নাও হতে পারে, সামান্য 1 টাকা 50 পয়সা 40 পয়সা এরকম পার্থক্য হয়ে যেতে পারে। এই জন্য আমরা গুণ করে টাকার অঙ্কটা ব্যালেন্সে লিখবো না, আমরা লিখব যে টাকার পরিমাণ ছিল সর্বশেষ উদ্বৃত্ত তা থেকে ইস্যুকৃত টাকার পরিমাণ বাদ দিয়ে বাকি টাকাটুকু আমরা লিখব। জুলাই 14 তারিখে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও ক্রয় করা হয়েছে 140 একক। তাহলে যেহেতু আগে ছিল 30 একক, এখন ক্রয় করা হয়েছে 140 একক, তাহলে উদ্বৃত্তের ঘরে চলে আসবে 170 একক। আর ক্রয় করা হয়েছে 140 একক 21 টাকা করে 2940 টাকা। এই 2940 টাকা আর ব্যালেন্সের 623 টাকা যোগ করে টাকার ঘরে 3563 টাকা। এবার গতানুগতিক ভাবে আমরা যেটা করব, 3563-কে 170 অর্থাৎ এককের মোট পরিমাণ দ্বারা ভাগ করে বের করব গড় দরের পরিমাণ 20.96, বা আরো আছে, এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি যেহেতু জায়গা সংকলন হয় না। তবে 4টি গড় পর্যন্ত, দশমিকের পরে 4টি গড় পর্যন্ত রাখাই ভালো, তাতে হিসাবের মানটা একুরেট আসে অনেকটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জুলাই 14 তারিখে পেয়ে গেলাম আমাদের উদ্বৃত্তের পরিমাণ 170 একক, মোট টাকার পরিমাণ 3563 টাকা এবং দর পড়ল 20.96। এই ঠিক 20.96 টাকা দরেই আবার ইস্যু করবো আমরা 27 তারিখে 150 একক 3144 টাকা। আর 3144 টাকা আমাদের পূর্বের উদ্বৃত্তের মোট পরিমাণ 3563 থেকে বাদ দিয়ে টাকার অঙ্কে লিখবো 419, এবং 170 একক থেকে 150 একক বাদ দিলে থাকবে 20 একক, এবং এই 20 এককের দরটা আগেরটাই লিখবো 20.96। কিন্তু উদ্বৃত্ত 20 একক থাকলেও আমরা জানি উদ্বৃত্ত রয়েছে 15 একক, কারণ আমাদের উদ্দীপকে উল্লেখ রয়েছে। তাই আমরা ঘাটতি, যেটা আমরা কয়ের সমাধানে বের করেছি, ঘাটতির পরিমাণ লিখবো 5 একক। সেই একই দর 20.96 টাকা দরে 105 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্বৃত্তের পরিমাণ বের হয়ে যাবে আমাদের উদ্দীপকের সমপরিমাণ 15 একক 20 টাকা 96 পয়সা দরে 314 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথডে আমাদের উদ্দীপকের আলোকে সমস্যাটি সমাধান করতে দেখলে আশা করি এক্ষেত্রে তোমরা যদি কোনো ধরনের সমস্যায় পড়ো, আমার এই করে দেওয়া সমস্যাগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখবে। স্ক্রিনশট দিয়ে এগুলো দেখে দেখে যে যে জায়গায় তোমাদের কোনো সমস্যা হয় তার জন্য প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। ভারযুক্ত গড় পদ্ধতির পর আমরা সর্বশেষ আমাদের করণীয় লিফু পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। এই লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি যেটা পরে আসে আগে যায়, সেই পদ্ধতিতে তোমরা এর আগে সমস্যা সমাধান করেছো কম, তাই আমি আবার এই বিষয়টা তোমাদেরকে গুরুত্ব দিতে বলছি। লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষের দরের মাল আগে যাবে, অর্থাৎ শেষের দর আগে আমরা হিসাবভুক্ত করব। তাহলে যে রয়েছে 150 একক 19 টাকা দরে 2850 টাকা, নতুন আসলো 200 একক। এই পর্যন্ত যথারীতি ফিফু পদ্ধতির মতোই উদ্বৃত্তের ঘরে 150 একক 19 টাকা করে এবং 200 একক 22 টাকা করে। জুলাই মাসের 7 তারিখে ইস্যু করা হয়েছে। এবার খেয়াল করো, 320 এককের মধ্যে আমরা এই যে সর্বশেষে ক্রয় করা 200 একক 22 টাকা দরে, সেটা আগে ইস্যু করলাম। 200 একক 22 টাকা দরে 4400 টাকা। আর যে প্রথমের যে উদ্বৃত্ত ছিল 150 একক, সেখান থেকে 120 একক দিলাম। যেহেতু 320 একক দিতে হবে, 200 একক রয়েছে 22 টাকা দরে, আর 19 টাকা দরে 150 একক থেকে দিলাম
20 একক, তাতে 19 টাকা দরের 30 একক পণ্য রয়ে গেল। আবার জুলাই 14 তারিখে 140 একক ক্রয় করা হলো 21 টাকা দরে 2940 টাকা। আমরা লিখলাম 30 একক 19 টাকা দরে উদ্বৃত্তের ঘরে 570 টাকা এবং 140 একক 21 টাকা দরে 2940 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আবার আমরা 150 একক ইস্যু করব। যেহেতু 150 একক ইস্যু করব, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, অর্থাৎ শেষে আসা আগে যায় পদ্ধতি, তাহলে শেষে আসা মাল রয়েছে 140 একক 21 টাকা দরে, সেটাই আগে লিখবো। আরো যেহেতু 10 একক প্রয়োজন, তাই আমরা 19 টাকা দরে 10 একক লিখে এই 30 একক থেকে 10 একক চলে যাওয়ায় রইল 20 একক 19 টাকা দরে 380 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়ের সমাধানে দেখেছি 5 এককের ঘাটতি রয়েছে, সুতরাং আমরা ঘাটতিটাও ইস্যু করে লিখবো 5 একক 19 টাকা দরে 95 টাকা। সুতরাং আমাদের ব্যালেন্স রয়ে গেল 15 একক 19 টাকা দরে 285 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি লক্ষ্য করো, লিফু পদ্ধতিতে আমাদের 15 এককের দাম বের হয়েছে একরকম, ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথডে আমাদের উদ্বৃত্ত 15 এককের দাম বের হয়েছে এক অন্যরকম, এবং সর্বশেষ আমাদের যে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি লিফু পদ্ধতি, সেই পদ্ধতিতেও আমাদের 15 এককের দাম অন্য এক অ্যামাউন্ট বের হয়েছে। সুতরাং পদ্ধতিগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্দেশনাও ফলো করব, তবে তোমাদের খেয়াল রাখতে হবে পদ্ধতিগুলো এমনিতেই আসে নাই, প্রয়োজনের তাগিদে এসেছে। যখন মূল্য বৃদ্ধি পায় তখন এক পদ্ধতি অবলম্বন করা লাগে, বিশেষ করে মূল্য বৃদ্ধিকালীন সময়ে আমরা লিফু পদ্ধতি বা লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অবলম্বন করি যখন কাঁচামালের মূল্য বৃদ্ধি পেতে থাকে। আবার যখন মূল্য হ্রাস পেতে থাকে তখন আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অবলম্বন করি। আবার যখন মূল্য উঠানামা করতে থাকে, কখনো সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, বা 3 দিন একরকম, 5 দিন আরেক রকম, এইরকম যখন মালের দর বেশ উঠানামা চলতে থাকে তখন আমরা ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করি। সুতরাং এই পদ্ধতিগুলো এসেছে প্রয়োজনের তাগিদে। আমরা 3টি পদ্ধতিতেই সমস্যা সমাধান করে আজকের এই করণীয় সমাপ্ত করলাম। এখন আমি দেখে নিতে পারি তোমাদের কাছ থেকে যে তোমরা আজকের এই করণীয় আলোকে কতটুকু বিষয় অবগত আছো। দেখো, যদি আগে আসে আগে যায় পদ্ধতিতে তোমাদেরকে দিয়ে দেয়া হয় যে 100 একক রয়েছে 18 টাকা দরে, 150 একক রয়েছে 19 টাকা দরে এবং 120 একক রয়েছে 20 টাকা দরে, তুমি 350 একক ইস্যু করে দেখাও। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে আগে আসা আগে যায় পদ্ধতি আমরা প্রথমে দিব 100 একক 18 টাকা দরে 1800 টাকা, তারপর দেব 150 একক 19 টাকা দরে, যত টাকা হিসাব করে আসে 19কে 150 দ্বারা গুণ করলে। আর তোমরা নিজেরা বলো যে 120 একক থেকে আমরা কত একক দেব। অবশ্যই তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এটা তোমাদের নোট খাতায় লিখে রাখবে এবং সঠিকভাবে লিখবে বলেই আমি আশা রাখি। এই আশা রেখে এই মূল্যায়নের পরে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। উদ্দীপকটি লিখে নেবে। আকাশ লিমিটেড 2021 সালের মে মাসের ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করেছে। মে মাসের ক্রয় ইস্যু পূর্বের মতোই, তবে এই ক্ষেত্রে ঘাটতির পরিমাণ দেওয়া আছে 10 একক। এই ঘাটতির আলোকে, এই উদ্দীপকের আলোকে তোমাকে কি কি করতে হবে? ঘাটতির পরিমাণ টাকায় নির্ণয় করবে, আগে আসা আগে যায় পদ্ধতিতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করবে এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান বা স্টোর লেজার প্রস্তুত করবে। এই তোমাদের করণীয়। আশা করি তোমরা নোট খাতায় লিখে রাখবে। আমরা যখনই তোমাদের কাছে চাইব তোমরা সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবে। মাদককে না বলবে। সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ আমরা গর্ব। এই প্রত্যাশা নিয়ে সবাইকে আবারও ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।